নেশাময় তোমার আসক্তি। সানা শেখ। পর্ব ৭। আদনানের কথা শুনে আইরিন রেগে আদনানের পেটে খামচে ধরে। আদনান নাক মুখ কুঁচকে বলে, সুইটহার্ট, পেট ফুটো হয়ে যাবে তো। হোক, অসভ্য লোক মুখে কোনো কথা আটকায় না। আমি খারাপ কিছু বলেছি? না, আপনি খারাপ কথা বলতেই পারেন না। আপনি তো দুধে ধোয়া তুলসী পাতা। একদম ঠিক বলেছ সুইটহার্ট। ছাড়ুন এখন, খেতে চলুন। কি রান্না হয়েছে? ঢ্যাঁড়স ভর্তা, কচুর লতি আর পুঁইশাক ভাজি। আদনান নাক ছিটকে বলে, ছি, এসব মানুষ খায় দেখতে কেমন, দেখেই তো ঘৃণা লাগে। আমার এখনই বমি চলে আসছে। আজকে ঠেসে ঠেসে এসবই খাওয়াবো, চলুন এখন। আদনান শক্ত হয়ে দাঁড়িয়ে বলে, খাবো না। কেন? এসব আমার একদম পছন্দ না। আপনিও তো আমার পছন্দ না, তবুও তো সহ্য করে নিচ্ছি, তাহলে আপনি কেন খেতে পারবেন না? সুইটহার্ট, আমি তো ওগুলোর মতো না। আপনি ঠিক গরুর দুধের মতো, স্বাস্থ্যের জন্য উপকারী হলেও আমার ভীষণ অপছন্দের। সুইটহার্ট, তুমিও ঠিক করলার মতো, তবুও আমার ভীষণ পছন্দের। আইরিন দাঁতকিরমির করে মলমটা রেখে হাত ধুয়ে আসে। রুম থেকে বের হতে হতে বলে, খেতে আসুন। আমি কিন্তু ওই সব খাবো না। আইরিন দাঁড়িয়ে যায়, পেছনে ফিরে বলে, কি খাবেন? তোমাকে? ওই মুখের মধ্যে ঠাডা পড়ুক। বলেই আইরিন চলে যায়। আদনান গা ঝাঁকিয়ে হেসে ওঠে। চুলগুলো ঠিক করে রুম থেকে বেরিয়ে আসে। ড্রয়িং রুমে এসে দেখে ইতিমধ্যে সবাই চলে এসেছে। ফারজানা তালুকদার ছেলের কাছে এগিয়ে এসে মুখের দিকে তাকান। গাল ফুলে লাল হয়ে আছে। গরু বলে বেঁচে গেছে, মানুষ হলে খবর ছিল আজ। সবাই খেতে বসে। আইরিন সকলের প্লেটে খাবার বেড়ে দিয়ে নিজেও খেতে বসে। আজ গরুর মাংস, মাছ ভাজি আর শাক ভাজি করা হয়েছে। আইরিন যখন রান্না করছিল আদনান রান্না ঘরে এসে দেখে গিয়েছিল, আইরিনকে কতক্ষণ জ্বালিয়েও গিয়েছিল। রাতের রান্না শেষ করে রুমে ফিরে আসে আইরিন। মাগরিবের আজানের সময় হয়ে এসেছে। হাত মুখ ধুয়ে বারান্দায় এসে দাঁড়ায়। দড়ির ওপর থেকে টাওয়েল নিয়ে হাত মুখ মুছতে মুছতে উঠোনের দিকে তাকায়। আদনান খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে এগিয়ে আসছে। চিন্তায় আইরিনের কপালে ভাঁজ পড়ে কয়েকটা। বাড়ি থেকে বের হলো সুস্থ স্বাভাবিক মানুষ, বাইক নিয়েও বের হয়নি। হঠাৎ কি হয়েছে? এভাবে হাঁটছে কেন? আদনান মুখ তুলে বারান্দায় দাঁড়িয়ে থাকা আইরিনের দিকে তাকায়। হাত নাড়িয়ে ফ্লাইং কিস ছুড়ে দেয়। আইরিন টাওয়েল হাতে নিয়েই রুমে ফিরে আসে। অল্প সময়ের মধ্যে আদনান নিজেও রুমে চলে আসে। ড্রয়িং রুমে বোধহয় কেউ নেই এখন, তাই কারো প্রশ্নের সম্মুখীন হতে হয়নি। কি হয়েছে আপনার? পায়ে একটু ব্যথা পেয়েছি। কিভাবে? ফুটবল খেলতে গিয়ে। আপনি ছোট বাচ্চা নাকি যে ফুটবল খেলতে গিয়ে ব্যথা পান? আর বলো না সুইটহার্ট, বদমাস ছেলেটা বলে কিক না মে রে, আমার পায়ে কিক মে রেছে। কে মে রেছে? সে ব্যথা পায়নি। জসিম মে রেছে, লার পাতো নয় যেন লোহা। আমি এত বড় মানুষ হয়ে ব্যথা পেলাম আর ওর কিচ্ছু হয়নি। খেলতে যেতে বলেছে কে? ওরাই তো জোর করে ধরে নিয়ে গিয়েছিল। ম্যারিড ভার্সেস আনম্যারিড খেলা ছিল। জিতেছে কে? আমরাই। এমন দামড়া দামড়া বেডাদের সাথে ওই ছোট ছোট ছেলেরা পারবে নাকি? আদনান শার্টের বোতাম খুলতে খুলতে বলে, ওরা ছোট ছোট ছেলে? তা নয় তো কি? আজ বিয়ে করলে আগামীকাল 2 বাচ্চার বাপ হয়ে যাবে। বলতে বলতে টাওয়েল হাতে বাথরুমে প্রবেশ করে। খেলতে খেলতে এই শীতের মধ্যেও ঘেমে নিয়ে জবজবে হয়ে গেছে। ব্যথায় পা টনটন করছে। কি জোরে কিকটা মে রেছে বজ্জাত ছেলেটা। ওষুধ আনতে হবে। শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। লুঙ্গি পরে গায়ে টি শার্ট জোড়ায়। চুলগুলো ভালোভাবে মুছে নিয়ে খাটের উপর বসে লুঙ্গি উপরের দিকে তুলে পা দেখতে থাকে। আইরিন অজু করে এসে নামাজে দাঁড়ায়। নামাজ আদায় করে ব্যথানাশক মলম হাতে নিয়ে আদনানের কাছে এগিয়ে আসে। দেখি কোথায় লেগেছে। আদনান ব্ল্যাঙ্কেটের নিচ থেকে ডান পা বের করে। হাত দিয়ে দেখিয়ে দেয় কোথায় কোথায় ব্যথা পেয়েছে। আইরিন হাত দিয়ে ছুঁয়ে দেখে গরম হয়ে আছে ব্যথার জায়গাটুকু। 2 জায়গায় ব্যথা পেলেন কিভাবে? 2 বার কিক মেরেছিল।
নাকি? ওর কি খেয়ে পড়ে যেতে নিয়েছিলাম, তখন টাখুনতে ব্যথা পেয়েছি। পা সোজা করুন। কিছু করতে হবে না, একটু পর গিয়ে ওষুধ নিয়ে আসব। শোনে না আইরিন। মুভ মলম আঙুলে নিয়ে ব্যথার জায়গায় লাগায়। তারপর আস্তে আস্তে মালিশ করতে শুরু করে। আদনান হাতের ফোন রেখে বউয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। আকাশী রঙের 3 পিস পরেছে আজ, ওড়নাটা হিজাবের মতো প্যাঁচানো রয়েছে এখনো। আদনানের কাছে আইরিনকে সব সময় সবভাবেই সুন্দর লাগে। আইরিনকে যেকোনো রূপে দেখেই মুগ্ধ হয় বারবার। আইরিন দৃষ্টি স্থির করে রেখেছে আদনানের পায়ের দিকে। মনোযোগ দিয়ে আস্তে আস্তে সযত্নে মালিশ করছে যেন ব্যথা না লাগে। মালিশ করার কারণে আরাম লাগছে এখন। আইরিনকে রাগানোর জন্য মৃদু চিৎকার করে ওঠে। আহ জান আস্তে করো। আইরিন রেগে কটমট করে তাকায়। আদনান বোকা বোকা হেসে বলে, জান আস্তে মালিশ করো, ব্যথা পাচ্ছি। আইরিন রেগে জোরে চাপ দেয় পায়ের উপর। ও জান পাটা ভেঙে গেল তো। মুখ বন্ধ করে রাখুন অসভ্য লোক। মুখ দিয়ে আর একটা শব্দ বের করলেও মুখ সেলাই করে দিব। আদনান মুখে আঙুল চেপে চুপ হয়ে যায়। আইরিন আস্তে আস্তে আবার মালিশ করতে শুরু করে। কিছু সময় অতিবাহিত হওয়ার পর আদনান আইরিনকে টেনে নিজের কোলের ওপর বসায়। আইরিনকে এক হাতে জড়িয়ে ধরে ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে নেয় দুজনের শরীর। বসে থাকো এখানে, আর সেবা যত্ন করতে হবে না। ঠান্ডায় তো শরীর জমিয়ে ফেলেছ। ছাড়ুন কফি বানিয়ে নিয়ে আসি। কিছু করতে হবে না। আইরিন কিছু না বলে আদনানের বুকে লেপ্টে বসে রইল। আদনানের উষ্ণ বুকের ছোঁয়ায় ওর শীতল শরীরে আরাম লাগছে। আইরিন কলেজের গেটের সামনে এসে দাঁড়ায়। আশেপাশে নজর বুলায়, আদনান আজ নেই। আজকে আসেনি কেন এখনো? অন্য দিন তো কলেজ ছুটি হওয়ার 10-15 মিনিট আগেই চলে আসে। কাঁধ থেকে ব্যাগ নামিয়ে ফোন বের করে। আদনানের অনেকগুলো মেসেজ জমা হয়ে আছে। 20 মিনিট আগে থেকে মেসেজগুলো এসেছে 1-1.5 মিনিট পর পর। প্রত্যেকটা মেসেজ পড়ে একটা রিপ্লাই দেয়। আদনান নির্বাচনের প্রচারণায় আটকা পড়ে গেছে, আসতে পারছে না এখন। আইরিনকে একাই বাড়ি ফিরতে বলেছে। আইরিন হেঁটে হেঁটে আগায় রাস্তার দিকে। মেইন রোড থেকে সিএনজিতে উঠতে হবে। মেইন রোডে উঠে একটা ফার্মেসির সামনে এসে দাঁড়ায়। ফার্মেসিতে দুজন মানুষ, একজন যুবক আর একজন অর্ধবয়স্ক লোক। আইরিন দুটো প্রেগন্যান্সি কিট চায়। ছেলেটা প্যাকেট করে দেয়। টাকা পরিশোধ করে সিএনজিতে উঠে বসে। ওর সাথে আরও দুজন মেয়ে বসে। সিএনজি গন্তব্যের দিকে এগিয়ে যায়। মাঝরাস্তায় মেয়ে দুটো নেমে যায়, তাদের বাড়ি এখানেই। সিএনজি ছেড়ে দেবে তখন তাড়াহুড়ো করে একটা ছেলে পেছনে উঠে বসে। সামনেও ড্রাইভারের দুই পাশে দুটো ছেলে বসেছে। ছেলে দুটোর বাড়ি আইরিনদের বাড়ির কাছেই, ওদের চেনে আইরিন। ছেলেটা আইরিনের দিকে তাকায়। আইরিন এক পাশে চেপে বসে বাইরের দিকে তাকিয়ে রইল। পাশে বসে থাকা ছেলেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করতে শুরু করে আবার। এদিক ওদিক তাকাতে তাকাতে আইরিনের নজর ছেলেটার ফোনের স্ক্রিনে আটকে যায়। আদনান লাকি নামটা স্পষ্ট দেখতে পাচ্ছে আইরিন। নেক্সট মেসেজ দেখে আইরিনের গায়ের লোম খাড়া হয়ে যায়। চোখ তুলে ছেলেটার মুখের দিকে তাকায়। ছেলেটার মুখে মাস্ক, মাথায় হুডি তুলে দেওয়া। মুখ দেখা যাচ্ছে না, আশেপাশে নজর নেই ছেলেটার। ফোনের স্ক্রিনে ডুবে আছে। আইরিন কিছু সময় ফোনের স্ক্রিনে তাকিয়ে থেকে দৃষ্টি সরিয়ে নেয়। বুকের ভেতর কম্পন সৃষ্টি হয়ে গেছে। আইরিনের পাশে বসা ছেলেটা বাজারের রাস্তায় নেমে যায়। ছেলেটা নেমে যেতেই আইরিন ফোঁস করে শ্বাস ছাড়ে। বাড়ির সামনে আসতেই সিএনজি থেকে নেমে ভাড়া মিটিয়ে বাড়ির দিকে এগিয়ে যায় দ্রুত পায়ে। ছেলে দুটোকে পেছনে ফেলে আইরিন দ্রুত পায়ে এগিয়ে গেটের ভেতর প্রবেশ করে। তালুকদার বাড়ির দরজা দিনের বেলায় সব সময় খোলাই থাকে। দারোয়ান আছে তাই অত টেনশন নেই কারো। সন্ধ্যার পর থেকে লাগানো থাকে ভেতর থেকে। ড্রয়িং রুমে এসে শুধু শাশুড়ি মাকে দেখতে পায়। তার সাথে কথা বলে রুমের দিকে আগায়। রুমে এসে ব্যাগ রেখে বোরকা হিজাব না খুলেই খাটের উপর বসে পড়ে। কে ছিল ওই ছেলেটা? আদনানকে কেন মা রতে চাইছে? ভাগ্য ভালো কোনোভাবে আইরিনকে চিনতে পারেনি। যদি বুঝতে পারত এটা আদনান লাকির বউ তাহলে আজর খবর ছিল। আদনান সন্ধ্যার পর বাড়িতে ফিরবে।
আফসার তালুকদার গাড়ি আর গার্ড নিয়ে ঢাকায় গেছেন কিছু কাজে। আইরিন বোরকা হিজাব খুলে প্রেগন্যান্সি কিট দুটো হাতে নিয়ে বাথরুমে প্রবেশ করে। 5 মিনিট পর বাথরুম থেকে বের হয়। দুটো কিটেই দুটো করে দাগ স্পষ্ট। বাম হাতের মুঠোয় কিট দুটো ধরে রেখে ডান হাতটা তলপেটে রাখে। মা হওয়ার প্রথম অনুভূতিতে শরীর শিরশির করে ওঠে। আদুরে হাত বুলায় নিজের পেটের উপর। আদনান লাকি সারপ্রাইজড হয়ে যাবে আজ। আইরিন আজকে আদনান লাকিকে ভীষণভাবে চমকে দেবে। কিট দুটো স্টাডি টেবিলের উপর রেখে দেয় আদনানের ল্যাপটপের পাশে। এই সুখবর সবার আগে আদনানকে জানাবে, তারপর বাকি সবাইকে। এতক্ষণ ধরে পাওয়া ভয় হঠাৎ করেই গায়েব হয়ে গেছে। ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। আয়নার দিকে তাকায়, আয়নার ভেতর ওকেই দেখা যাচ্ছে। আদনান ঈশার নামাজের পর বাড়িতে ফেরে। আইরিন ওর অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছে রুমে। কারো সাথে কথা বলতে ভালো লাগছে না। চিন্তারা জেকে ধরেছে আবার। মস্তিষ্কে অশনি সংকেত জানান দিচ্ছে। রুমে এসে আইরিনের দিকে তাকায়। আইরিন শুকনো মলিন মুখে বসে আছে খাটের ওপর। আদনান আইরিনের কাছে এসে দাঁড়ায়। 2 হাতে আইরিনের মুখ আগলে ধরে চুমু খেয়ে বলে, জান কি হয়েছে, মন খারাপ কেন? আইরিন কিছু না বলে তাকিয়ে থাকে আদনানের মুখের দিকে। সরি জান, আজকে তোমাকে নিতে যেতে পারিনি। আপনি রাতে বের হবেন কোথাও? হ্যাঁ। পলশিয়া যাবেন তাই না? তুমি জানলে কিভাবে? আপনাকে মা রার জন্য হায়নার দলত পেতে আছে ওখানে। আজকে আপনি বাড়ি থেকে বের হবেন না। আদনানের কপাল ভ্রু কুঁচকে যায়। কি বলছো এসব? কে আমাকে মা রার জন্য ওত পেতে আছে? আমি চিনি না ওই লোকটাকে। বাড়ি ফেরার পথে সিএনজিতে আমার পাশে বসেছিল। ফোনে কয়েকজনের সাথে মেসেজে কথা বলছিল, তখন আমি দেখে ফেলেছি। আপনি আজকে কোথাও যাবেন না। আদনান আইরিনকে জড়িয়ে ধরে। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত তুমি আর বাড়ির বাইরে যাবে না। এই কয়েক দিন কলেজে যাওয়ার প্রয়োজন নেই। আমিও এই কয়েক দিন ভীষণ ব্যস্ত থাকব। সামনে আমার পরীক্ষা এগিয়ে আসছে। বাড়িতেই পড়বে, কোনো সমস্যা হবে না। আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি বসো এখানেই। আদনান গা থেকে চাদর খুলে আইরিনের গায়ে জড়িয়ে দেয়। পাঞ্জাবি খুলে টাওয়েল হাতে বাথরুমে প্রবেশ করে। গোসল সেরে রুমে এসে আবার তৈরি হয়ে নেয় দ্রুত। আইরিন খাট থেকে নেমে আদনানের কাছে এসে দাঁড়ায়। তৈরি হয়ে কোথায় যাবেন আপনি? আদনান লাকিকে কে মা রতে চায়, তাকে দেখব না? কার এত বড় কলিজা হয়েছে সেটাই দেখতে যাব। আপনি কোথাও যাবেন না। সারা দিন দৌড়াদৌড়ি করেছেন, এখন খেয়ে ঘুমান। বেশি সময় লাগবে না যান, দ্রুতই ফিরে আসব। আদনান বের হওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই আইরিন আদনানের হাত টেনে ধরে। ওরা অনেকজন। নেরি কুক তোত্তা সব সময় দল বেঁধেই ঘোরে। সিংহ সব সময় একই শিকার করতে বের হয়। আপনি যাবেন না, এটাই আমার শেষ কথা। এই কথা আমি রাখতে পারলাম না জান, সরি। আম্মুকে কিছু বলার দরকার নেই। আইরিনকে জড়িয়ে ধরে চুমু খেয়ে আশ্বস্ত করে রুম থেকে বের হয়। আইরিন পিছু ডেকে বলে, আরেকটা কথা জানানোর ছিল। ফিরে এসে শুনবো জান, তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো। কথা বলতে বলতে সিঁড়ি বেয়ে নেমে যায় আদনান। আইরিন দ্রুত পায়ে এগিয়ে এসেও আদনানকে আটকাতে পারে না। বাড়ি থেকে বেরিয়ে গেছে ঘাড়তোত্তারা লোকটা। কি হয়েছে আইরিন? লাকিকে এভাবে ডাকছো কেন? খেয়ে যেতে বললাম না, খেয়েই চলে গেল। একটু পরেই নাকি ফিরে আসবে। আইরিন কিছু না বলে রুমের দিকে আগায় আবার। খাবার খেয়ে যাও আইরিন। আপনারা খেয়ে শুয়ে পড়ুন মা, আমি পরে খেয়ে নেব। ফারজানা তালুকদার আর কিছু বলেন না। আইরিন রুমে এসে রাগে ফেটে পড়ে। ইচ্ছে মতো আদনানকে বকাবকি করে। বকাবকি করতে করতে বারান্দায় এসে দাঁড়ায়। বাইরে ঘুটঘুটে অন্ধকার। চাঁদবিহীন আকাশে তারার মেলা। নিজের পেটে হাত রেখে মৃদু স্বরে বলে, তোমার বাবা এত ঘাড়তোত্তারা কেন? আমার কথা কেন শোনে না? আমি যা করতে নিষেধ করি সেটাই কেন বেশি বেশি করে? আমার কথা না শুনে কেন ওই রণফাদের দিকে এগিয়ে গেল? তাকে সাবধান করে আমার লাভটা কি হলো? তোমার বাবাকে অন্য কেউ মা আগে আমি নিজেই খুব করে ফেলব। তোমার বাবা খুবই বাজে একজন মানুষ।
আমাকে টেনশনে ফেলে মা র জন্যই ষড়যন্ত্র করে বিয়ে করেছে। তোমার আসার খবরও জানাতে পারলাম না, তার আগেই চলে গেল অসভ্য লোকটা। এত সাহস কেন তোমার বাবার বুকে? আদনান বাড়ি ফেরে রাত প্রায় 1টায়। কলিং বেল চেপে দাঁড়িয়ে থাকে দরজার বাইরে। অল্প কিছু সময় পরেই ফারজানা তালুকদার দরজা খুলে দেন। ছেলের দিকে তাকিয়ে ঘুম জড়ানো গলায় বলেন, এত রাত পর্যন্ত কোথায় ছিলে? এতবার কল করলাম, কল যায় না কেন? আদনান ভেতরে প্রবেশ করে বলে, ফোন বন্ধ হয়ে গেছে। ছিলাম কাছেই। তোমার আব্বু তোমাকে বেশি রাত পর্যন্ত বাইরে থাকতে নিষেধ করেছিল লাকি। আর কোনো দিন এত রাত হবে না। যাও গিয়ে শুয়ে পড়ো। খাবে না? বেড়ে খেয়ে নেব, তুমি যাও। আইরিন বোধহয় ঘুমিয়ে গেছে, ওকে ডেকে তুলে একসাথে খেয়ে নিও। আচ্ছা। আদনান সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে যায়। ফারজানা তালুকদার নিজের রুমের দিকে এগিয়ে যান। ছেলের জন্য অপেক্ষা করতে করতে সোফায় বসেই ঘুমিয়ে গিয়েছিলেন এই ঠান্ডার মধ্যেই। ছেলেকে বাইরে রেখে নরম গরম বিছানায় তার ঘুম আসছিল না। চারদিকে শত্রুর অভাব নেই। আদনান রুমের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। বিছানায় আইরিন নেই। চিন্তিত হয়ে আশেপাশে তাকিয়ে আইরিনকে খোঁজে। আইরিন নামাজের সিজদায় রয়েছে। দরজা ভিজিয়ে দিয়ে গায়ের জ্যাকেট খুলে ফেলে। শার্টের বোতাম খুলতে খুলতে আলনার সামনে এসে দাঁড়ায়। শার্ট আলনার উপর রেখে ট্রাউজার বের করে নিয়ে বাথরুমে প্রবেশ করে। বাথরুম থেকে বেরিয়ে দেখে আইরিন বিছানায় উঠে শুয়ে পড়েছে। হাত মুখ মুছে ফুল স্লিভ টি শার্ট গায়ে জোড়ায়। বিছানায় উঠে আইরিনকে ধরে নিজের দিকে ফেরানোর চেষ্টা করে বলে, জান ওঠো, না খেয়ে শুয়ে পড়েছ কেন? আইরিন আগুন চোখে আদনানের দিকে তাকায়। আগুন ঝরা কণ্ঠে বলে, ছোবেন না আমাকে, দূরে সরুন আমার কাছ থেকে। আদনানের হাত সরিয়ে দেয় নিজের গায়ের উপর থেকে। আদনান পুনরায় ধরে টেনে তোলার চেষ্টা করে বলে, জান ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি এত দেরি হয়ে যাবে। ফোনে চার্জ নেই তাই বন্ধ হয়ে গেছে। ছুতে নিষেধ করেছি, দূরে সরুন আমার কাছ থেকে। ভুলেও আমার ধারে কাছে ঘেঁষার চেষ্টা করবেন না। জান খাওনি তো, খেয়ে ঘুমাও। আমাকে নিয়ে ভাবতে হবে না আপনার। আমার জানকে নিয়ে আমি না ভাবলে ভাববে কে? আইরিন চুপ করে থাকে। শক্তি প্রয়োগ করে আদনানের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে। জান রাগ করে না, কিছু হয়নি তো আমার। একটা ফুলের টোকাও লাগেনি। দূরে সরতে বলেছি আমার কাছ থেকে। আদনানের হাত ছাড়িয়ে নিয়ে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে মাথা ঢেকে নেয়। আদনান হতাশ হয়ে তাকিয়ে থাকে। যা রেগে আছে সহজে এই রাগ ভাঙবে না। যেই রাস্তায় আদনানকে মা র প্ল্যান করেছিল আদনান সেখানে আগেই গিয়ে অপেক্ষা করছিল। ওর হাতে ছিল মোটা ভারী রড। বাড়ি থেকে বের হওয়ার সময় সোফার উপর রাখা মোটা জ্যাকেট টানিয়ে বের হয়েছিল। মাথায় হেলমেট ছিল। ওখানে যাওয়ার একটু পরেই আদনানের ফোনে সোলাইমানের কল আসে। সোলাইমান জানায় কারা যেন ওকে মা রার প্ল্যান করেছে। আদনান যেন একা একা বের না হয় বাড়ি থেকে। তখনই পাশের রাস্তা দিয়ে বালির ট্রাক যাচ্ছিল। ট্রাকের শব্দ শুনে সোলাইমান বুঝতে পারে আদনান বাড়ির বাইরেই রয়েছে। আদনান কিছু না বললে ওর বন্ধুরা ঠিকই ওর কাছে পৌঁছে যায়। ওরা অন্যভাবে জানতে পেরে গিয়েছিল। সবাই অপেক্ষা করছিল অচেনা শত্রুদের জন্য, কিন্তু ওরা কেউ আর আসেনি। ওরাও হয়তো বুঝতে পেরে গিয়েছিল আদনান লাকি আর ওর বন্ধুরা ওদের প্ল্যান জেনে গেছে। ওখান থেকে পলসিয়া যায়। পলসিয়া থেকে আবার আরেক জায়গায় গিয়েছিল, সেখান থেকে ফিরতেই এত রাত হয়ে গেছে। ভেবেছিল বাড়ির সবাই হয়তো ঘুমিয়ে গেছে তাই আর কারো ফোন থেকেও কল করেনি। জান উঠে খেয়ে ঘুমাও। খাবো না, টেনশন করে রার চেয়ে না খেয়ে রে যাব সেটাই ভালো। আদনান টেনে ব্ল্যাঙ্কেট সরিয়ে নেয়। আইরিন রেগে তাকাতেই বলে, জান বলছি তো আর কোনো দিন এমন করব না। আমার কোনো কথার মূল্য আছে আপনার কাছে? যেখানে গিয়েছিলেন সেখানে যান, এখানে এসেছেন কেন? আজকের পর থেকে তোমার সব কথা শুনব। ছোবেন না আমাকে, হাত সরান। আদনান আইরিনের পাশে শুয়ে পড়ে আইরিনকে টেনে বাহু বন্ধনে আবদ্ধ করে বলে, এত ভয় পাও কেন তুমি? আপনার এত সাহস কেন? ছাড়ুন আমাকে। কিছু হয়নি আমার। আমি থাকব না এখানে।
সকালেই চলে যাব এখান থেকে। আপনার মতো ঘাড়তোত্তারা লোকের সাথে থাকব না আমি। এমন কথা বলে না যান, তোমাকে ছাড়া তো আমি থাকতে পারবো না। তখন যেন কি বলতে চেয়েছিলে, বলো এখন। কিচ্ছু বলতে চাইনি। খিদে পেয়েছে? গিলুন গিয়ে। তোমাকে ছাড়া কিভাবে খাবো? আমার কথা না শুনে যেভাবে বেরিয়ে গেলেন সেভাবেই খাবেন। অনেক রেগে আছো? না। চলো খেয়ে আসি। খাবো না। যান প্লিজ চলো। আমাকে তিলে তিলে শেষ করতে চান আপনি, তাই না? এবার আর আইরিনের গলার স্বর রাগী ছিল না, কেমন ভারী আর জড়ানো গলার স্বর ছিল। আইরিন যে আদনানকে নিয়ে ভীষণ ভয়ে ছিল সেটা স্পষ্ট। একে তো ফোন বন্ধ, তার উপর এত রাত হয়ে যাওয়ার পরেও বাড়িতে ফিরছিল না। আদনানের মোটেও ঠিক হয়নি তখন ওভাবে বেরিয়ে যাওয়া। আইরিনের চোখে তখন স্পষ্ট ভয় ফুটে উঠেছিল। আদনান আইরিনকে ভালোভাবে আগলে ধরে চুমু খায় মাথায়। প্রমিজ করছি জান আর কোনো দিন এমন কিছু করব না। কারা ছিল ওরা? আসেনি কেউ। কেন? ওরাই ভালো জানে। খাবার খাবে চলো। খাবো না এখন, খেতে ইচ্ছে করছে না। না খেয়ে থাকলে অসুস্থ হয়ে পড়বে। আইরিন ওঠে না, তাও ওর একটুও ভালো লাগছে না। আদনানের ফোনে বারবার কল করার পর যখন ফোন বন্ধ বলছিল তখন থেকেই আইরিনের হাত পা কাঁপছিল ভয়ে। একবার রুমে আসে, আবার বারান্দায় গিয়ে রাস্তার দিকে তাকিয়ে থাকে। আজকে অসভ্য অভদ্র পুরুষ আদনান লাকির জন্য কঠোর আইরিনের চোখ দিয়ে পানি পড়েছে। আল্লাহর কাছে বারবার বলেছে ওর অনাগত সন্তানের বাবাকে যেন সুস্থ অবস্থায় ওদের কাছে ফিরিয়ে দেয়। আদনানের যেন কিছু না হয়, ওর সন্তান পৃথিবীর আলো দেখার আগেই যেন এতিম না হয়। 12:30টার পর অজু করে নফল নামাজ আদায় করার জন্য নামাজে দাঁড়িয়েছিল। নামাজ শেষ হওয়ার আগেই আদনান লাকি ফিরে এসেছে। ওর এখন ইচ্ছে করছে আদনানের গলা চেপে মেরে ফেলতে। এই লোক সারা জীবন ওকে এভাবেই টেনশনে ফেলবে। আইরিন আদনানের বাহু বন্ধন থেকে মুক্ত হয়ে উল্টো ফিরে শোয়। কাট কাট স্বরে বলে, আপনি আসবেন না আমার ধারে কাছে। জান এত বড় শাস্তি দিও না। আইরিন কিছু বলে না। আদনানের মিষ্টি মিষ্টি বাণীতে ওর মোটেও রাগ কমছে না। যদি পারত পাছায় লাথি দিয়ে রুম থেকে বের করে দিত। ও জান, ঘুম পেয়েছে আমার, আর একটা শব্দ উচ্চারণ করবেন না কানের কাছে। খেয়ে এসে ঘুমাও। খাবো না। এত রাগ ভালো না জান। ঘাড় তোত্তারামি করা খুব ভালো, তাই না? বলছি তো আর করব না। আপনি জীবনেও পরিবর্তন হবেন না আমি খুব ভালো করেই জানি। যদি আরেকবার আমাকে ছুঁয়েছেন আমি রুম থেকে বের হয়ে যাব। যদি বেরিয়ে না যাই আমার নাম আইরিন না। ঠিক আছে, তোমার নাম আইরিন না, তোমার নাম আদনান লাকির জান। অসভ্য লোক, মুখটা বন্ধ করে গিয়ে গিলে আসুন। খাবো না বলেই আইরিনকে জড়িয়ে ধরে নিশ্চুপ হয়ে যায়। ধস্তাধস্তি করেও আইরিন আদনানের কাছ থেকে ছুটতে পারে না। পেটের উপর চাপ লাগায়, বেশি কিছু করে না। আর জান কিছু বলতে চেয়েছিলে তখন? বললাম তো কিছু না। আদনান আর কিছু না বলে চুপ হয়ে যায়। তখন কেন যে বউয়ের কথা না শুনে বেরিয়ে গেল, গিয়ে তো কোনো লাভ হলো না। একটা কেউ তো পেল না, মাঝখান থেকে বউ রেগে ফায়ার হয়ে আছে। সকালে আদনানের আগে ঘুম ভাঙে। রাতে নিজেই খাবার গরম করে এনে আইরিনকে খাইয়ে দিয়ে নিজে খেয়ে তারপর ঘুমিয়েছিল। আইরিন অবশ্য অনেক রাগারাগি করেছে তখনও। রাগারাগি করতে করতে কেঁদে দিয়েছিল। গত রাতের মতো ভয় আইরিন এই জন্মে আর পায়নি বোধ হয়। আদনান প্রাণপ্রিয় বউকে বুকে আগলে ধরে কথা দিয়েছে আর কখনো এমন কিছু করবে না। ঘুম কম হওয়ার কারণে মাথা ভার হয়ে রয়েছে। ফ্রেশ হয়ে এসে রুমের লাইট অন করে। হাত মুখ মুছে ল্যাপটপ নেওয়ার জন্য স্টাডি টেবিলের সামনে এসে দাঁড়ায়। ল্যাপটপের দিকে হাত বাড়াতেই থমকে যায়। কিছু সময় তাকিয়ে থেকে ল্যাপটপের পাশ থেকে কিট দুটো হাতে তুলে নেয়। অবিশ্বাস্য চোখে বিছানায় ঘুমিয়ে থাকা আইরিনের দিকে তাকায়। আবার তাকায় হাতে থাকা কিট দুটোর দিকে। কিছু সময় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে এক জায়গায়। ধীর পায়ে এগিয়ে বিছানায় উঠে আইরিনের গালে হাত রেখে ডাকে, জান, এই জান। আইরিন ঘুম জড়ানো চোখ দুটো বহু কষ্টে একটু মেলে তাকায়। কি হয়েছে? আমি যে বাবা হব বলনি কেন? আইরিন পুরোপুরি চোখ মেলে তাকায়। আদনান ওর মুখের উপরেই ঝুঁকে আছে।
আইরিন কিছু বলার আগেই আবার বলে, গত রাতে কি এই কথাই বলতে চেয়েছিলে? না শুনেই তো চলে গেলেন। আদনান আইরিনের মুখের উপরে ঝুঁকেই বসে রইল। কি বলবে বুঝতে পারছে না বোধ হয়। এই নিউজটা ওর কাছে পুরোপুরি অপ্রত্যাশিত ছিল। কল্পনাও করেনি এমন কিছু। এভাবে বসে আছেন কেন? খুশি হননি? জান, গত রাতে তোমাকে অনেক কষ্ট দিয়েছি তাই না? আইরিন শোয়া থেকে উঠে বসে এলোমেলো চুলগুলো ঠিক করতে করতে বলে, আপনার কাজই তো আমাকে কষ্ট দেওয়া। আদনান একটু এগিয়ে আইরিনকে বাহু বন্ধনে আবদ্ধ করে। আইরিনের ঘাড়ে মুখ গুজে চুমু খায়। আইরিন বাহু বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য ছটফট করে বিরক্তির স্বরে বলে, ঢং করতে এসেছে এখন, ছাড়ুন আমাকে। আদনান পূর্বের মতো করে থেকেই বলে, জান, কত খুশি হয়েছি কিভাবে বোঝাবো তোমাকে। তোমাকে পাওয়ার পর দ্বিতীয়বারের মতো এত খুশি লাগছে। লাগবেই তো, জোর করে আমাকে নিজের জীবনে এনেছিলেন জ্বালানোর জন্য, এখন আরেক জনকে আনছেন যেন দুজন মিলে জ্বালাতে পারেন। একা একা জ্বালিয়ে তো শান্তি পাচ্ছেন না। আদনান সশব্দে হেসে ওঠে। আইরিনের কপালের সাথে কপাল ঠেকিয়ে চোখে চোখ রেখে বলে, তোমাকে জ্বালানোর মধ্যে যেই শান্তি আমি পাই, এই শান্তি অন্য কোনো কিছুতেই নেই। আমার শান্তি তো তুমিই জান। আদিক্ষেতা দেখে বাঁচি না। আদিক্ষেতা দেখানোর জন্যই পেয়েছি তোমাকে, এখন না দেখালে কি হয় সুইটহার্ট? ছাড়ুন আমাকে, বাথরুমে যাব। আগে আমার আব্বাকে একটু আদর তো করতে দাও। আব্বা না, আম্মা হবে। না, আব্বা হবে। জীবনেও না, ছেলে হোক আর তারপর ছেলেকে নিজের মতো বানিয়ে ফেলুন তাই না? আমার ছেলে অবশ্যই আমার মতোই হবে, আর এটাই স্বাভাবিক। ছেলে হবেই না, হবে মেয়ে। তুমি বললেই তো হলো না, আল্লাহ তায়ালা ছেলেই দেবেন। তোমাকে চেয়েছি পেয়ে গেছি, এখন ছেলে চাইব তাকেও পেয়ে যাব। আপনার 100টা সন্তান হলে 100 জনই মেয়ে হবে। আদনান দুষ্ট হেসে বলে, জান, তুমি 100 জন জন্ম দিতে পারবে? যদি তুমি পারো আমার কোনো আপত্তি নেই, সমস্যাও হবে না, আমি প্রস্তুত আছি। আইরিন দাঁতে দাঁত পিষে বলে, ছেলের আশায় আশায় 50টা বিয়ে করবেন আর 50 বউয়ের কাছ থেকে। বাকি কথা শেষ করতে দেয় না আদনান। আইরিনকে থামিয়ে দিয়ে বলে, অত শখ নেই সুইটহার্ট। আমার এই খ্যাক খ্যাক করা বউই ঠিক আছে। কি বললেন? আমি খ্যাক খ্যাক করি? না সুইটহার্ট, ভুল হয়ে গেছে। মুখ ফসকে সত্যি কথা বেরিয়ে গেছে, আমি বলতে চাইনি। আইরিন রেগে আদনানের চুলগুলো মুঠো করে ধরে শক্ত করে। আগে আগে রাগিয়ে দিয়ে এখন বলছে খ্যাক খ্যাক করে। অসভ্য বদলোক একটা। আদনানকে চুপ থাকতে দেখে চুল ছেড়ে দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলে, ছাড়ুন না। ছাড়ে না আদনান। আইরিনকে ঘুরিয়ে নিজের কোলের উপর বসায়। জামা তুলে নিজের ঠান্ডা হাত আইরিনের তলপেটে রাখে। উষ্ণ পেটে হিম শীতল ঠান্ডা ছোঁয়া পেতেই কেঁপে ওঠে আইরিন। আদনান আইরিনের ঘাড়ে থুতনি ঠেকিয়ে পেটে গভীরভাবে হাত বুলায়। আদনানের এখন এত ভালো লাগছে যে ভাষায় প্রকাশ করতে পারবে না। আইরিনকে নিজের করে পাওয়ার পরেও ঠিক এমনই অনুভূতি হচ্ছিল, না এর চেয়েও বেশি ভালো লাগছিল তখন। ওর জীবনের সবচেয়ে বড় পাওয়া ওর জান, ওর আইরিন। আইরিনের ঊর্ধ্বে এই জীবনে পাওয়ার মতো আর কিছু নেই। এখন যত যা পাবে সব আইরিনের নিচে থাকবে। জান, প্রেগন্যান্সির কত দিন হয়েছে? 2য় মাস চলছে। আদনান আইরিনের মেদুর গালে ওষ্ঠ ছোঁয়ায়। আইরিনের গালের সাথে গাল ঠেকিয়ে রেখে বলে, জান, আমি কল্পনাও করিনি তুমি আমাকে এভাবে সারপ্রাইজ করে দেবে। সত্যি আমি ভীষণ সারপ্রাইজড হয়ে গেছি। আইরিন বলে না কিছু। আদনান পেটে হাত বুলাতে বুলাতে বলে, এখন এই শীতের মধ্যে সকাল সকাল উঠে রান্নাঘরে গিয়ে ঠান্ডা পানি ধরবে না। কোনো কাজে হাত লাগাবে না, কাজ করার জন্য কাজের মানুষ আছে। এখন তোমার সর্দি হলে বাবুরও সর্দি লেগে যাবে, তারপর সমস্যা হবে। বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ বুঝতে পারছি। বাবুর চিন্তায় এখন আপনার খাওয়া দাওয়া ঘুম সব চাঙ্গে উঠবে। যেমন এতদিন এই নির্বাচন নিয়ে উঠেছিল। জান, সিরিয়াস হও। আপনার কি মনে হচ্ছে আমি আপনার সাথে মস্করা করছি? এমন কিছু না। তাহলে কেমন কিছু? বাড়ির সবাইকে বলেছ? না। কেন?
ভেবেছিলাম বাবুর বাবাকে প্রথম জানাবো, কিন্তু বাবুর বাবার তো সময়ই নেই আমার কথা শোনার। সে তো আমার কোনো কথা না শুনে আমাকে পাত্তা না দিয়েই সিনা টান টান করে চলে গেল, তাই আর কাউকেই বলিনি। প্রথমে এই খবরটা দিলেই পারতে। প্রথমে বলি আর শেষে বলি, আপনি আমার পুরো কথা না শুনে গেলেন কেন? ভুল হয়ে গেছে যান, আর কোনো দিন যাব না। ছাড়বেন নাকি সারা দিন কোলের উপর বসিয়ে রাখবেন? সারা দিন কেন যান, সারা জীবন কোলের উপর বসিয়ে রাখতে চাই। এখানে ওখানে দৌড়িয়ে কুল পান না, আবার সারা জীবন কোলের উপর বসিয়ে রাখতে চান বলিহারি ইচ্ছে আপনার। তুমি ফ্রেশ হয়ে নিচে আসো, আমি সবাইকে বলে আসছি। আইরিন আদনানের কোল থেকে সরে যায়। বিছানা থেকে নামার আগেই আবার টেনে চিৎ করে শুইয়ে দেয়। কি হলো আবার? বাবুকে আদর দেওয়া হয়নি? এতক্ষণ কি করলেন? আইরিনের প্রশ্নের উত্তর না দিয়ে বলে, দেখি জামা সরাও। কেন? আদর করব, আদর। আইরিন জামা শক্ত করে ধরে রাখে। আদনান আইরিনের হাত টেনে সরানোর চেষ্টা করে বলে, হাত সরাও নয়তো জামা টেনে ছিঁড়ে ফেলব। ছিঁড়ুন, তাতে আমার কি? আপনি ছিঁড়বেন আবার আপনিই কিনে দেবেন। এমন করে না, যান, হাত সরাও। আইরিন হাত সরিয়ে নেয়। আদনান পেটের ওপর থেকে জামা সরিয়ে দেয়। ফর্সা পেটটা একটুও উঁচু হয়নি। এখনও মেদহীন পেটটা আগের মতোই আছে, তবে অচিরেই উঁচু হতে শুরু করবে। ওর সন্তান ধীরে ধীরে বেড়ে উঠবে এই পেটের ভেতর। পেটের ভেতর থেকেই ছোট ছোট হাত পা আর শরীর নাড়াবে। ওর জানকে যন্ত্রণা করবে। তখন ওর জান নিশ্চয়ই ওর ওপর রাত ঝাড়বে। সব সহ্য করে নেবে আদনান। আদনান ঝুঁকে আইরিনের মেদহীন পেটে চুমু খায়। শিরশির করে ওঠে আইরিনের পুরো শরীর। গায়ের প্রত্যেকটা লোম খাড়া হয়ে গেছে। আদনান পরপর আরও কয়েকটা চুমু খায়। পেটের সাথে গাল আর কান ঠেকিয়ে বলে, শুনতে পাচ্ছ আমার কথা? আমি তোমার বাবা বলছি। তোমাকে কোলে নেওয়ার জন্য অধৈর্য হয়ে অপেক্ষায় আছি আমি। পা গল আপনি? আপনার মতো পা গলকে জনগণ কেন এমপি বানাবে? আদনান মুখ তুলে আইরিনের মুখের দিকে তাকায়। কপাল ভ্রু কুঁচকে তাকিয়ে আছে আইরিন। আদনান ঘুরে আইরিনকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। শুয়ে পড়ছেন কেন আবার? আমি আগে পাগল ছিলাম না, তোমাকে ভালোবেসেই পাগল হয়েছি। পাগলামি করতে না পারলে মনে হয় তোমাকে কম ভালোবাসছি। কাউকে এত বেশি ভালোবাসা উচিত না। তোমাকে ভালোবাসতে না পারলে আমার এই জীবন বৃথা সুইটহার্ট। আমার তো সব সময় ইচ্ছে করে আমি তোমাকে আরো অনেক বেশি ভালোবাসি। আইরিন আদনানের দিকে ঘুরে ওকে শক্ত করে জড়িয়ে ধরে। দাঁতে দাঁত পিষে বলে, আমার তো সব সময় ইচ্ছে করে আপনাকে 1000 বার ন করি। শুধু 1000 বার নয় জান, আমি তোমার হাতে কোটি 12 ন হতে রাজি আছি। ছাড়ুন এখন। জান, এত ভালোবাসো কেন? আমি ভালোবাসি না আপনাকে। এখনো তুমি এটাই বিশ্বাস করো? হ্যাঁ, যা সত্যি তা তো বিশ্বাস করবই। জান, তোমাকে ভালোবাসার জন্য পৃথিবীর এই এক জনম আমার কাছে খুব কম মনে হয়। আইরিন বলে না কিছু। আদনান ওকে ছেড়ে দেয়। আইরিন শোয়া থেকে উঠে বিছানা থেকে নেমে দাঁড়ায়। আদনান ওড়নাটা তুলে আইরিনের দিকে এগিয়ে দেয়। আইরিন ওড়নাটা হাতে নিয়ে কিছু সময় তাকিয়ে থাকে আদনানের মুখের দিকে। প্রত্যেক দিন সকালে বিছানা থেকে নামতে গেলে এই লোক ওর ওড়না টেনে ধরে রাখে, আর আজকে নিজে থেকেই এগিয়ে দিচ্ছে। বাথরুমের দিকে এগিয়ে যেতে যেতে বলে, 1000 জনম দিলেও আপনার কাছে কমই মনে হবে। ঠিক বলেছ সুইটহার্ট। আইরিন ভেতরে চলে যায়। আদনান বিছানা থেকে নেমে গায়ে চাদর জড়িয়ে রুম থেকে বেরিয়ে নিচে নেমে আসে। তালুকদার আতিকুর রহমান আর রেশমা তালুকদার সোফায় বসে চা খাচ্ছেন। আবসার তালুকদার আজ বিকেলে বাড়ি ফিরবেন। আদনান বড় বড় কদমে সোজা রান্না ঘরে চলে আসে। ফারজানা তালুকদার আর কাজের বুয়া রান্না বসিয়ে দিয়েছেন। ছেলেকে সকাল সকাল রান্না ঘরে দেখে ফারজানা তালুকদার ছেলের দিকে তাকিয়ে বলেন, কিছু লাগবে তোমার? আদনান মুখে কিছু না বলে মাথা নাড়ায় দিকে। আইরিনের কিছু হয়েছে নাকি? ঘুম থেকে ওঠেনি? উঠেছে একটু আগেই। কিছু বলবে? হ্যাঁ বলো। মিষ্টি আছে? আছে, বের করো। ফারজানা তালুকদার ছেলের মতিগতি বুঝতে পারলেন না। এই ছেলে তো মিষ্টি পছন্দ করে না, খায়ও না খুব একটা।
আজকে হঠাৎ সকাল সকাল মিষ্টি চাইছে কেন? ফ্রিজ থেকে মিষ্টি বের করে একটা বাটিতে তুলে দেন দুটো। মিষ্টির বাটি ছেলের দিকে বাড়িয়ে দিয়ে বলেন, এই যে নাও। আদনান ফ্লোরের দিকে তাকিয়ে মনে মনে কিছু একটা ভাবছিল। মায়ের কথায় চোখ তুলে তাকায়। মিষ্টির বাটি হাতে না নিয়ে একটা মিষ্টি তুলে নেয়। পুরো মিষ্টিটা নিজের মুখে পুরে দিয়ে আরেকটা হাতে নেয়। দ্বিতীয় মিষ্টিটা মায়ের মুখের সামনে ধরে, মুখ ভর্তি মিষ্টি থাকায় কিছু বলতে পারছে না। ফারজানা তালুকদার সকাল সকাল মিষ্টি খাওয়ায় কারণ বুঝতে না পারলেও মিষ্টিটা মুখে পুরে নেন, যেহেতু ছেলে দিচ্ছে তাই। আদনান টা চামচের সাহায্যে আরেকটা মিষ্টি তুলে কাজের বুয়া সীমার দিকে চামচ সহ এগিয়ে দিয়ে বলে, নিন মিষ্টি খান। সীমা ফারজানা তালুকদারের মুখের দিকে তাকায়। ফারজানা তালুকদার নিতে বললে সীমা মিষ্টিটা নেয় চামচ সহ। সীমা 15 দিন আগেই এই বাড়িতে এসেছে কাজ করার জন্য। সীমার বাড়ি ফারজানা তালুকদারের বাবার বাড়ির কাছে। সীমা গরিবের মেয়ে, তার উপর আবার ডিভোর্সি। ফারজানা তালুকদার ছেলের দিকে তাকিয়ে বলেন, কি হয়েছে সকাল সকাল সবাইকে এভাবে মিষ্টি খাওয়াচ্ছ কেন? আদনান হেসে বলে, তালুকদার বাড়ির নতুন সদস্য আসছে। আমি বাবা হচ্ছি। মিষ্টির প্যাকেটটা দাও দেখি। ছেলের কথা শুনে ফারজানা তালুকদার নিজেও খুশিতে আত্মহারা হয়ে ওঠেন। মিষ্টির প্যাকেটটা ছেলের হাতে দিয়ে দ্রুত পায়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসেন। ড্রয়িং রুমে আসতেই দেখেন আইরিন এগিয়ে আসছে। আদনান দ্রুত পায়ে আইরিনের সামনে এসে দাঁড়ায়। একটা মিষ্টি হাতে তুলে আইরিনকে খাইয়ে দেয় জোর করে। সকাল সকাল খালি পেটে মিষ্টি খেতে চায় না আইরিন, কিন্তু আদনান লাকি না খাইয়ে ছাড়বে না। দাদা দাদির সামনে এসে দাঁড়ায়। একটা মিষ্টি হাতে তুলে দাদার মুখের সামনে ধরে। তালুকদার আতিকুর রহমান বলেন, সকাল সকাল কি উপলক্ষে মিষ্টি খাওয়াচ্ছ এভাবে? তালুকদার আদনান লাকি বাবা হচ্ছে সেই উপলক্ষে। নাতির কথা শুনে চোখ দুটো বড় বড় করে তাকান তালুকদার আতিকুর রহমান। দ্রুত ঘাড় ঘুরিয়ে আইরিনের দিকে তাকান। কি দেখছো এভাবে? হা করো, আগে মিষ্টি খেয়ে নাও। দাদাকে মিষ্টি খাইয়ে দাদিকে খাইয়ে দেয়। মুহূর্তেই সকলের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়েছে। তালুকদার আতিকুর রহমান চায়ের কাপ রেখে পাশ থেকে ফোন হাতে তুলে নেন। কুদ্দুসের নাম্বারে কল করে দ্রুত বাড়ির ভেতর আসতে বলেন। কুদ্দুস গরুর খামার দেখাশোনার পাশাপাশি বাড়ির বাজার সদাই সব করে দেয়। তালুকদার বাড়ির বিশ্বস্ত লোক কুদ্দুস। আদনান গোছল করে বেরিয়ে আসে। সমান তালে ফোনে রিং বেজে চলেছে। দ্রুত প্যান্ট পরে ফোনের কাছে এগিয়ে আসে। মামুন রশিদ কল করেছে। রিসিভ করে কথা বলতে শুরু করে। টাওয়েলটা রেখে দেয় বিছানার উপর। আইরিন আদনানের জন্য কফি নিয়ে রুমে প্রবেশ করে। খাটের দিকে তাকিয়ে দেখে আদনান খালি গায়ে দাঁড়িয়ে আছে, পরনে শুধু প্যান্ট রয়েছে। শরীর ভালোভাবে মোছেনি, পানির ফোঁটা বিদ্যমান রয়েছে গায়ে। চুলগুলোও ভালোভাবে মোছেনি, ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে পড়ছে। আইরিন এগিয়ে আসতে আসতে রেগে বিড় করে বলে, এই লোকের শীত করে না নাকি? এই শীতের মধ্যে এভাবে কিভাবে থাকে? কফির মগ টেবিলের ওপর রেখে টাওয়েল হাতে তুলে নেয়। হাত বাড়িয়ে আদনানের গা মুছিয়ে দেয় ভালোভাবে। আদনান ফোনে কথা বলতে বলতে আইরিনের দিকে ঘুরে দাঁড়ায়, মাথা নিচু করে। আইরিন চুলগুলো ভালোভাবে মুছিয়ে দিতে শুরু করে। আইরিন টাওয়েল হাতে বারান্দার দিকে আগাতেই আদনান ওকে জড়িয়ে ধরে এক হাতে। আইরিন কটমট করে তাকায়। আদনান গা ছাড়া ভাব নিয়ে ফোনে কথা বলা কন্টিনিউ করতে থাকে। আইরিন জোর করে ছাড়িয়ে নেয় নিজেকে। টাওয়েল বারান্দায় মেলে দিয়ে এসে দেখে আদনান কফির মগে চুমুক দিচ্ছে। এগিয়ে আসতে আসতে রাগী স্বরে বলে, আপনি ছোট বাচ্চা? গোছলের পর ভালোভাবে শরীর চুল মোছেন না কেন? আদনান মুচকি হেসে বলে, মুছিয়ে দেওয়ার জন্য তো তুমি আছোই, তাহলে কষ্ট করে নিজে কেন মুছতে যাব? আইরিন দাঁতে দাঁত পিষে বলে, আপনি ইচ্ছে করে এমন করেন? প্রথম দিন অনিচ্ছায় হয়ে গিয়েছিল, তারপর তোমার যত্ন পেয়ে এখন ইচ্ছায় হয়। বদ লোক একটা। আই নো জান। এখনো কাপড় না পরে এমন সঙ্গের মতো দাঁড়িয়ে আছেন কেন? পরিয়ে দাও। ঠেকা পড়েনি আমার। তৈরি হয়ে খেতে আসুন, অপেক্ষা করছে সবাই। তুমি করছো না? না। তেজ দেখিয়ে রুম থেকে বেরিয়ে যায় আইরিন।
আদনান আরও কিছু বলতে চেয়েছিল তবে সুযোগ পেল না। ভীষণ শীত করছে এখন। বউকে জড়িয়ে ধরে শরীর উষ্ণ করতে চেয়েছিল কিন্তু সেই সুযোগটাও আর পেল না। কফির মগটা রেখে সাদা ধবধবে টি শার্ট পরে তার উপর দিয়ে সাদা পাঞ্জাবি গায়ে জোড়ায়। বাকি কফিটুকু শেষ করে চুলগুলো ঠিক করে নেয়। পারফিউম লাগিয়ে পেছনে থেকে চাদর দু কাঁধের ওপর তুলে নেয়। প্রয়োজনীয় সব নিয়ে রুম থেকে বের হয়। আজকে মনটা ভীষণ ফুরফুরে হয়ে আছে। রাত থেকে মেজাজটা গরম হয়েছিল, বাবা হবে শুনে ঠান্ডা হয়ে গেছে এখন। খুঁজে বের করতে হবে কে ও কে মা র প্ল্যান করছে। নির্বাচনের আর মাত্র অল্প কিছু দিন বাকি। এই কয়েক দিনের মধ্যে আদনান কোনো প্রকার ঝামেলায় জড়াতে চায় না। ভালোয় ভালোয় নির্বাচনটা হয়ে গেলেই হয়। নিচে নেমে এসে দেখে সবাই ডাইনিং টেবিলে বসে গেছে। আদনান আইরিনের পাশে এসে বসে একসাথে খাওয়া শুরু করে সবাই। আদনান এটা ওটা তুলে দেয় আইরিনের প্লেটে। আইরিন রেগে কটমট করে তাকায়, গায়ে মাখে না আদনান। পাশে তাকিয়ে মায়ের প্লেটেও তুলে দেয়। ফারজানা তালুকদার নানা করেও ছেলেকে থামাতে পারেন না। তালুকদার আতিকুর রহমান আগেই নিজের প্লেট সরিয়ে নেন। রেশমা তালুকদারও তাই করেন। প্লেটে এখনও অনেক খাবার রয়ে গেছে, এটুকু শেষ করতে পারলেই হয়। খাওয়া শেষ করে আদনান বাড়ি থেকে বেরিয়ে যায়। আইরিন রুমে চলে আসে। রুম ঝাড়ু দিয়ে জানালার কাছে এসে দাঁড়ায়। জানালার কাজ সরিয়ে দিতেই হু হু করে ঠান্ডা বাতাস ভেতরে প্রবেশ করে। ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে আইরিনের গায়ের লোম খাড়া হয়ে গেছে। দ্রুত কাজ লাগিয়ে দেয় আবার। ফোন হাতে নিয়ে বিছানায় উঠে ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকে যায়। ঠান্ডায় হাত পা হিম হয়ে গেছে। ডায়াল করে মামুনির নাম্বারে। শেখ বাড়ির কাউকেই জানানো হয়নি ওর প্রেগন্যান্সির কথা। তালুকদার আতিকুর রহমান নিজে গিয়ে সকালেই জানিয়ে আসতে চেয়েছিলেন কিন্তু রেশমা তালুকদার বলেছেন আফসার তালুকদার বাড়িতে আসুক তারপর দুজন একসাথে গিয়ে জানিয়ে আসবে। আইরিনকে বলেছে ও যেন ফোনে কাউকে কিছু না বলে। সন্ধ্যার আগেই বাড়িতে প্রবেশ করেন আফসার তালুকদার। ড্রয়িং রুমে সোফায় বসে আছে সবাই, শুধু আদনান নেই। নির্বাচনের প্রচারণা এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে করতেই দিন যায় এখন। ভালোমন্দ জিজ্ঞেস করতে করতে সোফায় বসেন। তালুকদার আতিকুর রহমান সীমার দিকে তাকিয়ে বলেন, সীমা যাও তো দুটো মিষ্টি নিয়ে আসো। সীমা সোফা ছেড়ে উঠে মিষ্টি নিয়ে আসার জন্য রান্নাঘরের দিকে এগিয়ে যায়। আফসার তালুকদার বাবার মুখের দিকে তাকিয়ে বলেন, মিষ্টি কার জন্য? অবশ্যই তোমার জন্য। কেন? দাদা হচ্ছ, মিষ্টি মুখ করবে না? সকলের মুখের দিকে নজর বুলিয়ে আবার বাবার মুখের দিকে তাকান। মানে, বোধবুদ্ধি সব লোক পেয়েছে নাকি তোমার? তুমি দাদা হবে, লাকি বাবা হবে। তালুকদার বাড়িতে নতুন সদস্য আসছে। বাবার কথা শুনে আফসার তালুকদারের চোখমুখ জ্বলজ্বল করে ওঠে। একদৃষ্টে তাকিয়ে থাকেন আইরিনের মুখের দিকে। আইরিন নিচের দিকে তাকিয়ে আছে। সকাল থেকে ওর লজ্জা লজ্জা লাগছে। আফসার তালুকদার বসা থেকে উঠে আইরিনের পাশে এসে বসেন। সীমা মিষ্টি নিয়ে আসে। তালুকদার আতিকুর রহমান নিজ হাতে ছেলেকে মিষ্টি খাইয়ে দেন। আদনান বাড়িতে থাকলে ও নিজেই খাইয়ে দিত। মাগরিবের পর মিষ্টি নিয়ে শেখ বাড়ির উদ্দেশ্যে বের হন তালুকদার আতিকুর রহমান আর আফসার তালুকদার। শেখ বাড়ির কলিং বেল চাপতেই শেফা দরজা খুলে দেয়। দুজনকে দেখেই সালাম দিয়ে রাস্তা ছেড়ে দাঁড়ায়। ভেতরে প্রবেশ করতে করতে শেফার হাতে এক প্যাকেট মিষ্টি ধরিয়ে দেন তালুকদার আতিকুর রহমান। দুজনকে দেখে সোফা ছেড়ে উঠে দাঁড়ায় সবাই। আমজাদ শেখ এগিয়ে এসে আফসার তালুকদারের সাথে হাতে হাত মিলান। সকলের সাথে কুশল বিনিময় শেষে দুজনকে সোফায় বসতে দেওয়া হয়। 4টা মিষ্টির প্যাকেট দেখে শেখ বাড়ির সবাই একে অপরের মুখের দিকে তাকাতাকি করে। এত মিষ্টি কেন এনেছে? আফসার তালুকদার নিজেই একটা মিষ্টির প্যাকেট খুলতে খুলতে শেফার দিকে তাকিয়ে বলেন, শেফা মা যাও তো একটা টা চামচ নিয়ে আসো। শেফা দ্রুত পায়ে ডাইনিং টেবিলের ওপর থেকে টা চামচ নিয়ে আসে। আফসার তালুকদার চামচে মিষ্টি তুলে বলেন, আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন আমাদের এই অসময়ে দেখে। আসলে আপনাদেরকে একটা খুশির খবর দিতে আসলাম। জহিরুল শেখ বলেন, কি খুশির খবর? আপনি তো বড় আব্বা হচ্ছেন কাকা। আমি দাদা হচ্ছি।
মুহূর্তেই সকলের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে বড়রা সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে ওঠেন। আফসার তালুকদার প্রথমে জহিরুল শেখকে মিষ্টি খাওয়ান, তারপর দুই বেয়াইকে। একে একে সবাই মিষ্টি খায়। আফসার তালুকদার আর তালুকদার আতিকুর রহমানকেও আবার মিষ্টি খেতে হয় সকলের সাথে। আফসার তালুকদার শেখ জহিরুল শেখের দিকে তাকিয়ে বলেন, কাকা আগামী কাল দুপুরে আপনাদের বাড়ির সকলের দাওয়াত রইল আমাদের বাড়িতে, সবাইকে কিন্তু আসতে হবে। শেফা খুশি হয়ে বলে, কাকা আপুকে কিন্তু নিয়ে আসবো আমাদের সাথে। লাকি তো এখন আসতে দেবে না, কয়েকদিন আগেই তো ঘুরে গেল তোমাদের বাড়ি থেকে, দুদিন থেকে না হয় আবার চলে যাবে। লাকিকে যদি রাজি করাতে পারো তাহলে নিয়ে আসবে। আচ্ছা। খুশি উপচে পড়ছে শেফার চোখ মুখ থেকে। আইরিন এই বাড়িতে আসলে ওর ভীষণ আনন্দ লাগে। এখন তো আবার আইরিনের বাবু পেটে, এখন আরও বেশি আনন্দ লাগছে। এখনই আইরিনের কাছে ছুটে যেতে ইচ্ছে করছে। আজ শুক্রবার, পবিত্র জুমার দিন। গোছল করে রেডি হয়ে 12টার পর বাপ দাদাকে সাথে নিয়ে মসজিদের উদ্দেশ্যে রওনা হয় আদনান। মসজিদ বাড়ির পাশেই। মসজিদে আজ মিষ্টি দেবেন আফসার তালুকদার। কয়েকজন যুবক ছেলে এসে মিষ্টিগুলো নিয়ে যায় মসজিদে। আইরিন নিজের রুমে চলে আসে গোছল করার জন্য। দুপুরের রান্না এখনও শেষ হয়নি। ফারজানা তালুকদার আর সীমা এখনও বাকি রান্নাগুলো করছে। রান্না শেষ করে গোছল করবে, তারপর নামাজ আদায় করবে। আইরিন গোছল করে বের হতেই বাড়ির পাশের মসজিদে আজান শুরু হয়। আজান দিচ্ছে আদনান। মাঝে মধ্যেই আদনান আজান দেয় মসজিদে। ইমাম না থাকলে নামাজও পড়ায়। আদনানের পেছনে ওদের গ্রামসহ আশেপাশের গ্রামের অনেক মুসল্লি নামাজ আদায় করেছে। আদনান অসংখ্য বার নামাজ পড়িয়েছে মসজিদে, এখনও পড়ায়। আদনানের আজান আইরিনের কাছে শুনতে ভালো লাগে আগে থেকেই। যদিও আদনান ওর অপছন্দের, কিন্তু আদনানের আজান ওর ভীষণ পছন্দের। আদনান আজান দেয় অনেক সুন্দর করে, একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করে। আদনানের গলার স্বর সুন্দর, গান, আজান বা তেলাওয়াত যাই করুক ভালো শোনায়। আদনান যে কথা বলে, ওর কথাও সুন্দর শোনায়। আল্লাহ তায়ালা ওর কণ্ঠ দিয়েছে মাশা আল্লাহ। আজানের জবাব দিতে দিতে বারান্দায় এসে ভেজা কাপড় চোপড় মেলে দেয়। বাইরের দিকে তাকিয়ে দেখে রোদ ঝলমল করছে চারপাশে। সকালের মতো ঠান্ডা এখন আর নেই। রোদ ওঠার সাথে সাথেই ঠান্ডা কমে গেছে। রুমে এসে হাত মুখ মুছে নামাজের হিজাব পরে জায়নামাজ বিছিয়ে নেয়। কোরআন শরীফ নিয়ে বসে জায়নামাজে। নামাজের সময় হতে এখনও দেরি আছে, তাই এতক্ষণ কোরআন শরীফ তেলাওয়াত করবে। শেখ বাড়ির সকলেই এসেছে তালুকদার বাড়িতে। খাওয়া দাওয়া সেরে অনেকেই সোফায় বসে বিশ্রাম নিচ্ছে আর কথা বলছে। আইরিনের মামি, নানি, বোন সবাই ওর সাথে রুমে চলে এসেছে। সবাই ভীষণ খুশি হয়েছে। নাবিলা বেগম এটা সেটা বোঝাচ্ছেন আইরিনকে, লাকির সাথে বেশি রাগারাগি করিস না মা। আমি নিজে থেকে রাগারাগি করি? ওই বদ লোক নিজে থেকে আগে আগে আমার রাগ ওঠায় কেন? রাগালে রাগ করব না? আজব। দুপুরের আগেই গোছল সেরে নিবি, দেখে শুনে হাঁটাচলা করবি। ঠান্ডা পানি বেশি ধরিস না, সর্দি লেগে যাবে। এই কথা আর কতজন বলবে? ঠিক মতো নামাজ কালাম পড়িস। স্বামীর মুখে মুখে তর্ক করা ভালো না মা। মামনি কথার মাঝখানে বারবার ওনাকে টেনে আনো কেন? তোর তো মাথা গরম তাই। পুরো কথা শেষ করতে না দিয়ে আইরিন বলে, সব কিছু জানি আমি, বারবার বলতে হবে না। তোমাদের আদরের জামাইকে বলে দিও সে যেন আমার মাথা গরম না করে, তাহলেই হবে। আমার মাথা গরম করলে রে ওনার মাথা ফাটিয়ে দেব আমি। কুলসুম বেগম বলেন, কাকে কি বোঝাচ্ছ তুমি? ওর সাথে কথা বলা আর ঝড়ের বিপরীতে বালু ওড়ানো সমান কথা। আইরিন কটমট করে নানির দিকে তাকায়। এই বুড়ি সেই প্রথম থেকেই আদনানের পক্ষ নিয়ে কথা বলে। আদনান বের হবে তাই রুমে আসে ফোন নেওয়ার জন্য। শেফা আদনানের দিকে তাকিয়ে বলে, ভাইয়া আপুকে আমাদের সাথে নিয়ে যাব। আদনান শেফার দিকে তাকিয়ে আইরিনের দিকে তাকায়। ফোন হাতে তুলে নিয়ে পকেটে ভরতে ভরতে বলে, দিন আগেই না আসলো তোমাদের বাড়ি থেকে, এখনই আবার কিসের জন্য যাবে? দুদিন থেকে না হয় চলে আসবে।
এখন যাবে না। নির্বাচনের পর যাবে, তাও একদিনের জন্য। নির্বাচনের তো এখনো 10-12 দিন বাকি। তোমার যখন ইচ্ছে হবে আসবে এখানে, আর না হয় এখানেই থাকো। ভাইয়া নিয়ে যাই না প্লিজ। আপু প্লিজ, আমার কাছ থেকে আমার বউকে নিয়ে যেও না। বউ ছাড়া আমি আদনান লাকি অসহায়। বলতে বলতে রুম থেকে বেরিয়ে যায় আদনান। শেখ বাড়ির সবাই ঠোঁট চেপে হাসছে। আইরিন দরজার দিকে তাকিয়ে কটমট করে বলে, অসভ্য বদলোক, লজ্জা শরম বলতে কিচ্ছু নেই আপনার মধ্যে? আদনান দাঁড়িয়ে যায়, ঘুরে তাকায় ভেতরের দিকে। আইরিনের বুকের ভেতর ছটফটানি শুরু হয়, আবার না জানি কি বলে এই অসভ্য বদলোকটা। চলবে।